চরম দারিদ্র্যের কারণে শৈশবে একজোড়া সাধারণ ফিতাওয়ালা জুতো জোটাতে পারেনি যে পরিবার, ক্ষুধার্ত পেটে কেটেছে যা রাতের পর রাত। শিক্ষকরা যাকে ভেবেছিলেন ভীষণ বোকা, এক অলস ছাত্র, তিনি কিনা হয়ে উঠলেন মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। মহাশক্তিশালী ইরানের একচ্ছত্র ভাগ্য বিধাতা। কিন্তু কিভাবে মাশহাদের এক অভাবী মক্তব থেকে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছালেন আয়াতুল্লাহ আলী খামেনি? আর 2026 সালে সেই রক্তক্ষয়ী 28শে ফেব্রুয়ারি মার্কিন আর ইসরায়েলি যৌথ হামলায় ঠিক কি ঘটেছিল তেহরানের সেই বাংকারে? এক রূপকথার মতো উত্থান এবং বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এক নির্মম মহাকাব্যিক অবসান নিয়ে আজ হাজির হয়েছি আমি, কাজল হায়দার। দেখতে থাকুন শেষ পর্যন্ত। ইরানের আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন কাহিনী যেন এক চরম নাটকীয়তা এবং উত্থান পতনের গল্প। মাশহাদের এক চরম অভাবী ও দরিদ্র পরিবার থেকে উঠে এসে তিনি যেভাবে একটি দেশের ভাগ্য বিধাতা হয়ে উঠেছিলেন এবং 2026 সালের ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলায় যেভাবে তার জীবনের অবসান ঘটল, তা বিশ্ব রাজনীতিতে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। 1979 সালের 19শে এপ্রিল ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি রক্ষণশীল ধর্মীয় পরিবারে আলী খামেনির জন্ম হয়। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন সুপরিচিত কিন্তু অতি দরিদ্র শিয়া পণ্ডিত। মা খাদিজে মির্দার মাদি ছিলেন একনিষ্ঠ ধার্মিক নারী, যার চমৎকার কোরআন তেলাওয়াত ও স্নেহ খামেনির চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলেছিল। খামেনির শৈশব কেটেছে চরম অভাবের মধ্যে। নিজের স্মৃতিকথায় তিনি লিখেছেন, ছোটবেলায় তাদের পরিবারকে মাঝে মধ্যে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে ঘুমাতে যেতে হতো। মলিন ও পুরনো পোশাক পরার কারণে মাদ্রাসার সহপাঠীরা তাকে নিয়মিত কটাক্ষ করত, যা নিয়ে প্রায় ঝগড়া হতো। এমনকি শৈশবে একজোড়া সাধারণ ফিতাওয়ালা জুতোর শখ থাকলেও তা পূরণ করার সামর্থ্য ছিল না তার পরিবারের। 4 বছর বয়সে বড় ভাইয়ের সাথে মক্তব্যে যাওয়া শুরু করলে সেখানকার শিক্ষকের কঠোর প্রহারের শিকারও হতে হতো তাকে মারধর করা হতো। ভীষণ বোকা ছাত্র থেকে মেধার দ্যুতি। প্রাথমিক বিদ্যালয়ে শুরুর দিকে আলী খামেনির পড়াশোনা ভালো ছিল না বা ভালো চলছিল না। আসলে তিনি চোখে অত্যন্ত কম দেখতেন। দুর্বল দৃষ্টি শক্তির কারণে ব্ল্যাকবোর্ড বা শিক্ষকদের ঠিকমতো দেখতে পেতেন না। কিন্তু দীর্ঘদিন এই শারীরিক সমস্যাটি কেউ বুঝতে পারেনি। ফলে 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষকরা তাকে ভীষণ বোকা ও অলস ছাত্র হিসাবে গণ্য করতেন। পরবর্তীতে সমস্যা ধরা পড়ার পর চশমা ব্যবহার শুরু করতেই বদলে যায় দৃশ্যপট। তিনি পড়াশোনায় নিজের উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন এবং বিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের একজন হয়ে ওঠেন। আলী খামেনির বাবা পাশ্চাত্যের আধুনিক শিক্ষা ব্যবস্থার বিরোধী ছিলেন, তাই উচ্চ বিদ্যালয়ে না পাঠিয়ে তাকে ধর্মীয় শিক্ষার জন্য শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয়। তবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কৈশোরে তার সাহিত্যের প্রতি গভীর অনুরাগের সৃষ্টি হয়। বিশেষ করে উপন্যাস ও কবিতার প্রতি তার টান ছিল প্রবল। কোমে যাওয়ার আগেই তিনি লিও টলস্টয়, ভিক্টর হুগো এবং রোমা রোলার মতো বিশ্ববিখ্যাত লেখকদের 1000-এরও বেশি উপন্যাস পড়ে শেষ করেছিলেন। ভাবা যায় সেই সময়ে। যৌবনে তিনি নিয়মিত কবিদের আসরে যেতেন এবং নিজে আমিন ছদ্মনামে কবিতা লিখতে শুরু করেন, যেখানে দেশাত্মবোধ এবং দেশের স্বাধীনতা এগুলো কবিতার তার উল্লেখযোগ্য অংশ ছিল। –1955 সালে কোমে পড়াশোনাকালীন এক সভায় তরুণ খামেনির সাক্ষাৎ হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে, যিনি পরবর্তীতে ইরানের বুকে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন। 1962 সালে খামেনি আনুষ্ঠানিকভাবে খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন এবং তার একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। আপনারা গুগলে কিছু সাদা কালো ছবি দেখতে পারবেন, সে খোমেনির পাশেই কিন্তু খামেনিকে চশমা পরা অবস্থায় দেখতে পাবেন।
তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলেভির রাজত্বের বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়ায় শাহের পুলিশ তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার ও নির্যাতন করেন, কারণ এই শাহ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বন্ধু। এক প্রকার মার্কিন যুক্তরাষ্ট্রই তাকে এখানে বসিয়েছিলেন এই পারস্যে, মানে ইরানে। তখন ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ, কারণ তার দেশে পাহলেভিকে পাহারা দিত ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এবং তার সামরিক সম্ভারে ছিল তৎকালীন যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুলো। F5 সেখানেই ছিল, যা মধ্যপ্রাচ্যে কারো কাছে ছিল না। এমনকি ইসরায়েলের কাছেও যে অস্ত্রগুলো ছিল না, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় ইরানকে দিয়েছিল। এবং 1967 সালে কিন্তু পারমাণবিক নিয়ে যে এত এখন ক্যাচাল চলছে, এত সমস্যা চলছে ইরানে, সেটা প্রথম পারমাণবিক চুল্লি স্থাপনা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই করে দিয়ে গিয়েছিল। এরপর 1977 সালে তিনি সপরিবারে তেহরানে চলে যান এবং এক পর্যায়ে গ্রেপ্তার এড়াতে সিস্তান ও বেলুচিস্তানে আত্মগোপন করেন। 1979 সালে ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর শাহ যখন দেশ থেকে পালিয়ে যান, এরপর আলী খামেনি তেহরানে ফিরে আসেন এবং বিপ্লবী পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং বর্তমান ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গঠনে সরাসরি ভূমিকা রাখেন। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। এই বামপন্থী কিন্তু সেই শাহেরই লোকজন ছিল, তাদেরই মাধ্যমে কিন্তু এই ঘটনাগুলো তখন ঘটছিল। এই ভয়াবহ হামলায় তার ডান হাত চিরতরে প্যারালাইজড হয়ে যায়। তার শেষ বয়সের আপনি ভিডিওগুলো দেখবেন, বাম হাত সবসময় তিনি নিচে রাখতেন। রাষ্ট্রপতির আসন থেকে সর্বোচ্চ নেতার পদে। বোমা হামলার মাত্র 2 মাস পর ওই একই বিদ্রোহী গোষ্ঠী ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাইকে শেষ করে দেয়। এরপর 1981 সালে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং টানা 8 বছর এই পদে অধিষ্ঠিত থাকেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তৎকালীন সংস্কারপন্থী প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাবির সাথে তার তীব্র মতবিরোধ কিন্তু তৈরি হয়। এরপর 1989 সালের জুনে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার কাঠামোতে আমূল পরিবর্তন আসে। দেশের বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত করে। একই সাথে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়। দীর্ঘ শাসনকাল ও বর্তমান ভূ রাজনীতি। সর্বোচ্চ নেতা হিসাবে দীর্ঘ 36 বছরের শাসনামলে আলী খামেনি ইরানের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। তার সময় বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্ট দেশ শাসন করেছেন। বিভিন্ন সময়ে অনেক প্রেসিডেন্ট খামেনির একক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার চেষ্টা করলেও কেউ কখনো ইসলামী প্রজাতন্ত্রের মূল কাঠামো বা খামেনির সিদ্ধান্তকে অমান্য করতে পারেনি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে যুদ্ধান্দেহী পরিস্থিতি তৈরি হয়, যার অংশ হিসাবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে, যার পরবর্তীতে 40 দিন ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এরপর 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর সাময়িক যুদ্ধবিরতি চলছে, তবে এর মধ্যেও সংঘর্ষ থামেনি। আগামী শনিবার এই যুদ্ধের 100তম দিন অতিবাহিত হবে। আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটে 2026 সালের 28 ফেব্রুয়ারি। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর একটি আকস্মিক ও ভয়াবহ সামরিক হামলা চালায়। হামলার প্রথম দিনেই ইরানের ক্ষমতার শীর্ষে থাকা এই সর্বোচ্চ নেতা নিজ বাসভবনেই বৈঠকরত অবস্থায় নিহত হন। সেটা কিন্তু কোনো বাংকার ছিল না। আর পশ্চিমারা এখনো অপপ্রচার চালায় যে খামেনি বাংকারে ছিল, সেখানে তাকে শেষ করা হয়। এই কথাটা সম্পূর্ণ ভুল। খামেনিকে বারবার বলা হয়েছিল আপনি বাংকারে চলেন, কিন্তু খামেনি সে সময় বলেছিলেন ইরানের এই 9 কোটি লোককে কি বাংকারে নেওয়া সম্ভব? যদি সম্ভব হয় তাহলে আমি যাব, কিন্তু তিনি যাননি। দারিদ্র্যের চরম কষাঘাতে জর্জরিত এক মক্তব পড়ুয়া ছেলের মধ্যপ্রাচ্যের অন্যতম পরাক্রমশীল দেশের একচ্ছত্র আধিপত্য হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রা যেমন রূপকথার মতো, তেমনি বিশ্বশক্তির সামরিক হামলায় তার এই প্রস্থান আন্তর্জাতিক রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দিল
নাকি আবার নতুন করে ইরানকে আরো শক্তিশালী করলো, সেটা এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের এই নতুন ভূ রাজনৈতিক সমীকরণ এবং আয়াতুল্লাহ খামেনির পরবর্তী ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আপনারা পৃথিবীর কোন দেশ বা শহর থেকে খবর সংযোগের এই বিশেষ আয়োজনটি দেখছেন? কমেন্টে আপনার অবস্থান ও মতামত জানান। আপনাদের প্রতিক্রিয়ায় আমাদের অনুপ্রেরণা। আন্তর্জাতিক রাজনীতির পর্দার পেছনের আসল রহস্য এবং ব্রেকিং আপডেটের খতিয়ান সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে বিজ্ঞাপন বা যে কোনো ধরনের বিজনেস প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জ্বলন্ত ইস্যু, নতুন কোনো বিশেষ প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন আর নিরাপদে থাকুন। চোখ রাখুন খবর সংযোগের পর্দায়। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল। আল্লাহ হাফেজ।